আগরপাড়া ইলামবাজারের পর এবার ব্যারাকপুর, আবারও এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। পরিবারের দাবি, এনআরসির ভয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কাকলি সরকার। আর এ নিয়ে ফের শুরু রাজনৈতিক তরজা। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, এখানকার বাসিন্দা কাকলি সরকার। পরিবারের দাবি, এনআরসি আতঙ্কে বৃহস্পতিবার রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন কাকলি। ও ভয়ই পাইতো, মনে করছে কি খেদাই দিব এই দেশ থেকে। কাগজপত্র ছিল না? না না, আইসে তো অনেক আগে। যদি এখান থেকে খেদাই দিতে আমরা কই যাবো। এই জন্যই বউটা খুব কাতর ছিল, অনেক ভীতু ছিল। ব্যারাকপুরের কেজি স্কুল রোডের বাসিন্দা কাকলি সরকার, স্বামী সবুজ, তাদের 2 সন্তান। কাকলির জন্ম বাংলাদেশে, বছর 15 আগে বিয়ে করে ব্যারাকপুরে চলে আসেন। পরিবারের দাবি, এদেশে তার কোনো সরকারি নথি নেই, ভোটার কার্ড, আধার কার্ড নেই, পাসপোর্ট নেই। পরিবারের দাবি, এই কারণেই বাবার মৃত্যুর পরে বাংলাদেশে যেতে পারেননি কাকলি। এদিকে 28শে অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। নিয়ম অনুযায়ী 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে কোনো নথি দিতে হবে না। সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা অথবা বাবা কারো নাম লিস্টে থাকলেই হবে। কিন্তু পরিবারের দাবি, কাকলির কোনো সরকারি নথিই নেই, তাহলে ভোটার তালিকায় নাম উঠবে কিভাবে? এরপর এনআরসি চালু হলে কি হবে? ফের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে না তো? অভিযোগ, এই আতঙ্কেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কাকলি। ও ভয়ই পাইতো, মনে করছে কি খেদাই দিব এই দেশ থেকে। এমনি কোনো ঝগড়া নাই, এমনি খুব ভালো ছিল। বাংলাদেশে বাপের বাড়ি? হ্যাঁ। কাগজপত্র ছিল না? না না, আইসে তো অনেক আগে। কত বছর আগে এসছে? ধরেন 15-20 হইব। যদি এখান থেকে খেদাই দিতে আমরা কই যাবো। এই জন্যই বউটা খুব কাতর ছিল, অনেক ভীতু ছিল। শিকড় ধরে টান দিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার যে বাতাবরণ কেন্দ্রের শাসক দল তৈরি করছে, তাতে আতঙ্কিত হয়ে আত্মঘাতী হওয়ার প্রবণতা। একজনও বৈধ ভোটার যাতে বাদ যেতে না পারে, সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেস সর্বতভাবে সঙ্গে থাকবে। বিজেপি এই আতঙ্কটা তৈরি করেছে, কিন্তু আপনারা তাতে নিজেদের ক্ষতি করবেন না। পুলিশের ভূমিকাও মনে হচ্ছে আগামী দিনে তদন্তে আসার প্রয়োজন আছে, এবং পুলিশ মনে হচ্ছে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। কারো যদি এসআইআর নিয়ে কোনো সমস্যা থাকে, তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। ভারতবর্ষে 12টি জায়গায় এসআইআর হচ্ছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মেলে। অন্য জায়গায় এনআরসির আতঙ্ক নেই কেন? কেন বাংলাতে হচ্ছে? নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। আত্মঘাতী বৃদ্ধ ক্ষিতীশ মজুমদার। ইলামবাজার থানায় লিখিত অভিযোগ, নাতনির এসআইআর আতঙ্কে মৃত্যু বলে অভিযোগপত্রে উল্লেখ। আচ্ছা, থানায় আসার কারণ যে আমার দাদু যে কারণে মারা গেছে তার জন্য এফআইআর করতে এসেছিলাম। কারণ নাম নিয়ে তো ডাইরেক্টলি অভিযোগ করিনি। যেটা এসআইআর ব্যবস্থাটা যে বার করেছে, যে প্রশাসন বার করেছে, তার এগেনস্টেই আমি চাইছি যে ব্যবস্থাটা সরকার চালু করছে, যে এসআইআর নিয়ে যে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা যাতে বন্ধ হয়ে যায়। কারণ অনেক সাধারণ মানুষ আছে এরকম আমার দাদুর মতো, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। তারা কি করবে? তারা যদি এসআইআর থেকে বাদ চলে যায়, তাদের কি হবে? আমি চাই এটা যাতে না হয়। আর এদিকে প্রদীপ করের বাড়িতে ফরেনসিক। এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘর থেকে নমুনা ও হাতের ছাপ সংগ্রহ, হাতের লেখায় নমুনা ও সংগ্রহ ফরেনসিকের। हाँ, बहुत कुछ हमने सीज किया हुआ है, तो सब कुछ हम पुलिस पर्सनल को बोल दिया है, वो कर देंगे। এটা শুনুন, এখন সব কিছুই ল্যাবরেটরি বেসড, ঠিক আছে? ল্যাবরেটরিতে আগে যাবে, টেস্ট হবে, তারপরে আমরা উত্তর দিতে পারবো। हाँ, बहुत कुछ तो थोड़ा थोड़ा करके तो हो गया है, तो उन्होंने जो सीज किया हुआ है हम बोल दिया है। नहीं नहीं, সরি ইনভেস্টিগেশন চলছে। আমি এখন এই মুহূর্তে কিছু বলতে পারবো না, ঠিক আছে? নো 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 নো, কোনো সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি, নো কমেন্টস। অবশ্যই একটু আমরা স্বস্তি পেলাম। ভাবছেন এবার বিচারটা সঠিক পাওয়া যাবে আশা করছি। ফরেনসিক মানে কি করলো? ওদের যা কাজ, ওরা কাজ করে যাচ্ছে। হ্যাঁ, ওই যে ঘরে আর কি, হ্যাঁ, প্রদীপ করের ব্যাপারটা ঘটেছিল সেই ঘরেই গেছে। আর কিছু টিম গেছে ওর দোকানে, ঠিক আছে? ওখান থেকে আর কিছু আরও মানে প্রমাণপত্র কিছু আছে, বা ওর লেখা হ্যান্ডরাইটিং, এগুলো
মেলাবার ব্যাপার আছে। কতজন এসছে? এসছে 8-10 জন মতো এসছে। আর এবার নজর রাখবো এসআইআর বৈঠকে অভিষেক। এসআইআর নিয়ে রণকৌশল বৈঠকে তৃণমূল, রাস্তায় নেমে আন্দোলনের বার্তা অভিষেকে। ভোটারের নাম বাদে দিল্লিতেও আন্দোলনের হুঁশিয়ারি। এসআইআর বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে রণকৌশল বৈঠকে তৃণমূল। কি উঠে এলো এই বৈঠক থেকে, কি বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আরো বিস্তারিত জানাতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, রাস্তায় নেমে আন্দোলনের বার্তা, আর কি কি বার্তা দিলেন অভিষেক এই বৈঠক থেকে? দেখো, গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেস এসআইআর ইস্যুতে তাদের কি অবস্থান হবে তা বুঝিয়ে দিয়েছে এবং বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা যে দিল্লি থেকে আন্দোলন করবেন সে কথা বারবার ধরে বলা হচ্ছিল। কিন্তু এই প্রক্রিয়া চালু হয়ে যাবার পর দলের যারা কর্মীরা রয়েছেন, নেতারা রয়েছেন, তাদের কি ধরনের ভূমিকা পালন করতে হবে তারই একটা পরিষ্কার বার্তা আজকে তিনি দিয়ে রেখেছেন। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে সাংসদ বিধায়কদেরও কি দায়িত্ব পালন করতে হবে, জেলা পরিষদের যারা দায়িত্বে রয়েছেন, পঞ্চায়েতের যারা দায়িত্বে রয়েছেন, পুরসভার যারা দায়িত্বে রয়েছেন, সর্বোপরি একদম পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত কাউন্সিলরদের কি ভূমিকা হবে আলাদা আলাদা করে তৈরি করে দেওয়া। এছাড়া এই প্রক্রিয়াতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যারা বুথ লেভেল এজেন্ট হবেন তারা। কিন্তু গোটা প্রক্রিয়া চলাকালীন তিনি যে নজরে রাখবেন, তিনি নিজেও রাস্তাতে থাকবেন, সেই বার্তাও এদিনকে তিনি দিয়ে রেখেছেন। তৃণমূল যেটা পরিকল্পনা করেছে সেটা হচ্ছে গোটা রাজ্য জুড়ে প্রায় 6200 মতো ক্যাম্প তারা করবে, যেখানে বিভিন্ন মানুষ এসে সাহায্য চাইলে তারা সেখান থেকে তড়িঘড়ি করবে। এছাড়া প্রত্যেক বিধায়ককে বলা হয়েছে তাদের নিজ নিজ এলাকায় একটা ওয়ার রুম তৈরি করতে। 15 জন কর্মী সেখানে তারাও একটা ওয়ার রুম চালাবে, যেখান থেকে প্রত্যেক নিহত বিএলএ যারা রয়েছেন তাদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখার পাশাপাশি কোনো মানুষ কোনো ধরনের অসুবিধা পড়লে তড়িঘড়ি যাতে সাহায্য করতে পারা যায় সেই সংক্রান্ত বার্তা দেওয়া হবে। এবং এখানে যেমন প্রত্যেকদিন বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক, তেমনি সাংসদদেরও সপ্তাহে অন্তত 4 দিন করে সেখানে যেতে হবে। এদিনকে তিনি ফের মনে করিয়ে দিয়েছেন দলের নেতা কর্মীদের যে এসআইআর ইস্যুতে তারা পুরোপুরিভাবে রাস্তাতে থাকবেন এবং তারা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে যে অভিযোগগুলি তুলছেন সেটিকে নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোন বিষয়ের রাস্তা তৈরি করে তাদেরকে এগোতে হবে। ফলে সব মিলিয়ে এসআইআর ইস্যুর প্রক্রিয়া চলাকালীন একদিকে যখন বিজেপি তাদের প্রধান প্রতিপক্ষ যখন বিভিন্ন ধরনের মন্তব্য করছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত নেতাকর্মীদেরকে রাস্তায় নেবে এই প্রক্রিয়া চলাকালীন কিভাবে কাজ করবে সেই বার্তাই আজকে কার্যত কতগুলি নির্দেশ দিয়ে বুঝিয়ে দিয়েছেন অভিষেক। বেশ আবির। আর এসআইআর বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন সেটা তো আপনাদের জানাচ্ছিলাম। অন্যদিকে এসআইআর প্রস্তুতি বৈঠকে বিজেপিও বিএলএ 2 নিয়োগ নিয়ে একেবারে জেলা ভিত্তিক রিপোর্ট। বুথ লেভেল এজেন্ট নিয়োগে সমস্যায় বঙ্গ বিজেপি, কেন, কি উঠে এলো তাদের এই বৈঠক থেকে? সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, এসআইআর প্রস্তুতি বৈঠকে বিজেপি, অন্যদিকে বিএলএ 2 নিয়োগ নিয়েও জেলা ভিত্তিক রিপোর্ট। বিএলএ নিয়োগে সমস্যা কোথায়? এই বৈঠক থেকে কি কি উঠে এলো? দেখো, বিজেপির আজ মূলত ইতিমধ্যেই 3টি ধাপে বৈঠক চলছে। যে 2টি ধাপের বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। প্রথম যে ধাপে রাজ্যের বিভিন্ন জেলার নেতৃত্ব, সাংগঠনিক জেলার নেতৃত্ব তারা এসে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে বিএলএ 2 নিয়োগের ক্ষেত্রে কোথায় কোথায় গন্ডগোল রয়েছে, কোথায় কোথায় বিজেপির বেশ কিছুটা ব্যাকফুটে যেতে হচ্ছে সেই সমস্ত সমস্যার কথাই তুলে ধরেছেন তারা শ্রমিক ভট্টাচার্য, সুনীল বানসালের কাছে। এমনটাই বিজেপি সূত্রে খবর। বিএলএ 2 নিয়োগে বেশ কয়েকটি সমস্যা ইতিমধ্যেই দেখা গিয়েছে বিজেপির অন্দরে। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, বেশ কিছু জায়গায় বিএলএ 2 হিসেবে নিয়োজিত হতে বিজেপি কর্মীরা আগ্রহ প্রকাশ করছেন না, অনেকে নাম দিচ্ছেন এবং সেই নাম তুলেও নিচ্ছেন পরবর্তীতে। তবে সেক্ষেত্রে বিজেপি নেতৃত্ব একদিকে যেমন শাসক দলের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ আনছে, অপরদিকে তেমন সাংগঠনিক দুর্বলতার কথাও কোথাও গিয়ে তারা মনে করিয়ে দিচ্ছে জেলা নেতৃত্বকে। সেই বিএলএ 2 নিয়োগের প্রক্রিয়াকে আরো দ্রুততর করতে হবে এমনটাই নির্দেশ মিলেছে কেন্দ্রের তরফ থেকে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। দ্বিতীয় বৈঠক
বৈঠক বিজেপির রাজ্য কমিটি, যে রাজ্য কমিটি কার্যত কাঁটার মতো বিধে রয়েছে এই মুহূর্তে বঙ্গ বিজেপির কাছে। আমরা প্রত্যেকেই জানি 4 মাস অতিক্রান্ত হয়েছে, ইতিমধ্যেই বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শ্রমিক ভট্টাচার্য, কিন্তু রাজ্য কমিটি কিংবা নতুন করে সাজানো কোর কমিটি তার এখনো পর্যন্ত সেই কমিটির কোনো রকম রফা সূত্র মেলেনি। একের পর এক যে সূত্র মারফত খবর আসছে, কারা বাদ যেতে পারেন, নতুনরা আবারও যোগদান করতে পারেন, পুরনো বিজেপি যারা আদি বিজেপি যাদেরকে এতদিন বসিয়ে রাখার অভিযোগ উঠেছিল সেই বিজেপি নেতৃত্বকে সামনে আনা হতে পারে। সেই সমস্ত দরজা যখন চলছে, এই মুহূর্তে আগামী 7ই নভেম্বর রয়েছে বন্দে মাতারামের 150 বছর পূর্তি। সেই বন্দে মাতারামের 150 বছর পূর্তি উপলক্ষেই বিজেপি জেলায় জেলায় কর্মসূচি গ্রহণ করতে চলেছে। গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে পালিত হবে সেই কর্মসূচি এবং ইতিমধ্যেই 8:20 নাগাদ একটি বৈঠক রয়েছে, শুরু হয়েছে বিজেপির, যে বৈঠকে ভার্চুয়ালি যোগদান করেছেন সর্বভারতীয় নেতৃত্ব জেপি নাড্ডা। সুতরাং দিল্লির নেতারা যেমন রয়েছে ইতিমধ্যেই সেই বৈঠকে ভার্চুয়ালি দিল্লির নেতা জেপি নাড্ডা যেমন উপস্থিত রয়েছেন, জেপি নাড্ডা ঠিক তেমনি এ রাজ্য থেকে এ রাজ্যের নির্বাচনী যিনি পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, সুনীল বানসাল, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। সুতরাং সেই বৈঠকে ভার্চুয়ালি যেখানে জেপি নাড্ডা যোগদান করছেন, সেই বৈঠকে বিজেপির সংগঠন নিয়ে কোনো কথাবার্তা হয় কিনা, এসআইআর নিয়ে কোনো কথা হয় কিনা, কিংবা আজকে মূলত এসআইআর এর যে প্রস্তুতি, বঙ্গ বিজেপি কতখানি প্রস্তুত এসআইআর নিয়ে, তার পাশাপাশি সিএ ক্যাম্প, জেলায় জেলায় সিএ ক্যাম্প তৈরির ক্ষেত্রে যে জোর দিতে বলা হচ্ছে বারংবার, সেই সিএ ক্যাম্প কতখানি তৈরি করতে সক্ষম হলো জেলা নেতৃত্ব, কিংবা তাতে মানুষের সাড়া কতখানি, মানুষের কাছে কতখানি পৌঁছতে পারছে জেলা নেতৃত্ব, সেই সমস্ত বিষয়ে কথাবার্তা হতে পারে বলে, আলোচনা হতে পারে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে সুস্মিতা, অবশ্যই নজর থাকবে 8:20 থেকে এই বৈঠক শুরু হয়েছে, কখন এই বৈঠক শেষ হয়, কি কি উঠে আসে এই বৈঠক থেকে, অবশ্যই নজর রাখবো। এই যে কমিশনের আপলোড করা ভোটার লিস্ট, নানা রকম অভিযোগ উঠে আসছে সেখান থেকে। কি কি অভিযোগ? 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু কমিশনের আপলোড করা ভোটার লিস্টে নাম নেই। কোথাও আবার একটি বুথের সব ভোটারের নামই উধাও। এক এক জায়গায় এক এক রকম অভিযোগ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন 28 অক্টোবর চালু হয়েছে পশ্চিমবঙ্গে। তার আগে এসআইআর হয়েছিল 2002 সালে। 2002 সালের লিস্টে নাম থাকলে আর কোনো নথি দেখাতে হবে না, কিন্তু 2002-এ এই ভোটার লিস্ট নিয়ে ভুরি ভুরি অভিযোগ। যেমন উত্তর 24 পরগনার অশোকনগরের ঘোষপাড়া, স্থানীয়দের দাবি 2002 সালে এখানকার 159 নম্বর বুথের ভোটার তালিকায় ছিল 846 জনের নাম। এবারে কমিশনের ওয়েবসাইটে 159 নম্বর বুথের তথ্যই নেই, সকলের নাম উধাও বলে অভিযোগ। আমাদের 2003 সালের ভোটার লিস্টটা পাওয়া যাচ্ছে। দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এখানকার আমরা স্থানীয়, 34 সালে দলিল আছে। তার সত্ত্বেও কেন আমাদের নামটা মিস্টেক হলো, একটা দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা তাহলে কি বাংলাদেশি? মানসিক যন্ত্রণার মধ্যে আছি। বাপ দাদার জমি জায়গা আছে, চাষবাস করে খাই। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইডাঙ্গা, স্থানীয়দের দাবি 2002 সালে এখানকার 303 নম্বর বুথে 717 জনের নাম ছিল। অভিযোগ এখানে ভোটার লিস্টে প্রায় 500 জনের নাম উধাও। এ নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। শুক্রবার এলাকায় যান তৃণমূল নেতারা। একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। 700-র নিচে তো ভোট থাকে না, 140 জন ভোটার দিয়ে কি একটা বুথ হয়? বাকির ভোটটা গেল কোথায়? কার গাফিলতিতে এই ঘটনাটা ঘটলো? আলিপুরদুয়ারের কালচিনি 2002 সালে এখানকার একটি বুথে ভোটার 549 জন ছিলেন বলে দাবি। এবারের কমিশনের লিস্টে সেই বুথের তালিকা হওয়া একজন ভোটারেরও নাম নেই। এই অভিযোগ উঠতেই তৎপর হয় কমিশন। উধাও হয়ে যাওয়া ভোটার তালিকা যুক্ত করা হয়। 2002-এর ওই সময়ের মানে 2227 পার্টের মানে পুরো বুথটার নামটা মানে হাফিস হয়ে গেছিল। এখন ওই লিস্টটা পাওয়া গেছে? হ্যাঁ, লিস্টটা পাওয়া গেছে। ওখানে নাম আছে? এখন সবারই নাম আছে, এখন ভালোভাবে আমি কাজ করতে পারবো। নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো পানিহাটির 18 নম্বর ওয়ার্ডে ভুতুরে ভোটার। হ্যাঁ, ভুতুরে ভোটার নিয়ে তুঙ্গে তরজা। 18 নম্বর ওয়ার্ডে 7 বুথে 7000 ভোটার, 7 বুথে 210 জন ভুয়ো ভোটার, বুথে 60 ভুতুরে ভোটার। অভিযোগ বিজেপি, ভুতুরে ভোটার নিয়ে পাল্টা কমিশনকে নিশানা তৃণমূলে। প্রায় 250 নামের গন্ডগোল রয়েছে। ম্যাক্সিমামটা মৃত, বাংলাদেশে থাকে, এখানকার বিদেশে থাকে, ভারতবর্ষের অন্য রাজ্যে থাকে। যে নামগুলো কাটা হয়নি কোনোদিন, যে নামগুলো তৃণমূল কংগ্রেস ছাপ্পা মারে, এগুলোকে তৈরি করিয়ে রাখা রয়েছে এরমভাবে।
একটা ওয়ার্ডে যদি এই 250টা থাকে তাহলে আমি 35টা ওয়ার্ডে হিসাব করব। অনেকগুলো জায়গায় তো বিজেপি জিতেছিল, তাহলে এই ভোটারটা সেখানেও রয়েছে। কারণ আমরাও অনেকের পৃথক ভোটার চেষ্টা করেছিলাম, কিন্তু ডেথ সার্টিফিকেট চেয়েও পাওয়া যায়নি, সেই সব ভোটারের ভোট কাটতে পারেনি। সিওদের ভুল, এটা ইলেকশন কমিশনারের পলিসিদের ভুল। ইলেকশন কমিশনার যে দলটার কথা চলে সেই দলটা কোনটা দেখতে হবে, তাদের ভোটগুলো এর মধ্যে তাদের ভোটগুলো আছে বোধহয় কাটতে পারেনি। এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। বিএলওর বিরুদ্ধে কমিশনে বিজেপি, কাটোয়ায় বিএলওর দায়িত্বে তৃণমূল বুথ সভাপতি। তৃণমূল নেতা কেন বিএলও, প্রশ্ন বিজেপির। বিএলওর বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি, বুথ লেভেল অফিসার নিয়ে রাজনৈতিক চর্চা। কাটোয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত 258 নম্বর বুথের যিনি বিএলও আছেন, উনি আবার তৃণমূলের অর্থাৎ শাসক দলের বুথ সভাপতি আছে। ওই বুথেরই বুথ সভাপতি। নির্বাচন কমিশনের কাছে আমাদের স্পষ্ট প্রশ্ন, যে এই যদি তৃণমূলের শাসক দলের নেতাদেরকে ব্যবহার করা হয় নির্বাচনের কাজে, তাহলে স্বচ্ছতা কোথায় থাকবে? এটা তো নির্বাচন কমিশনকে চোখে ধুলো দিয়ে তৃণমূল কিছু স্থানীয় আধিকারিককে দিয়ে এই পথ অবলম্বন করে আবার নির্বাচনে জেতার একটা প্রচেষ্টা তারা করছে। আমি বিএলও হয়েছি 10/7/2025 তারিখ থেকে। মানে আমাকে যখন বিএলওর অ্যাপয়েন্টমেন্ট দেয়, আমাকে তো কিছু জিজ্ঞেস করেনি তো যে এরকম আপনি পার্টির সঙ্গে যুক্ত কিনা বা কোনো পার্টির বুথ সভাপতি, এসব তো আমাকে জিজ্ঞেস করেনি। আমাকে অ্যাপয়েন্টমেন্ট ধরিয়ে দিয়েছে, আমি কাজ করছি। মানে রাজনীতি এখানে আসবে না, আপনার বুথ সভাপতির ভূমিকা এখানে আসবে না, কোনো রাজনৈতিক প্রভাব এখানে পড়বে না। আমাকে তো অফিস থেকে ডিউটি দিয়েছে, ঠিক আছে? অফিস যদি আমাকে বলে করতে, আমি বিএলও ডিউটি করব। অফিস যদি বলে যে আপনি বুথ সভাপতি আছেন, আপনার বিএলও ডিউটি করাই যাবে না, এখন আমি মানে বিএলও ডিউটি করব না। নির্বাচন কমিশন আমাদেরকে কোনোদিনই জানায়নি, বা যাকে বিএলও করেছেন তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেননি তিনি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত কিনা। তাহলে তিনি কি করে জানবেন যে তিনি বুথ সভাপতি থাকলে বিএলও হতে পারবে না? এইবার নির্বাচন কমিশনের যদি বিধিতে আটকায়, নির্বাচন কমিশন যা ডিসিশন দেবে সেই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। কমিশনে নালিশ বিজেপির, কোচবিহারের জেলা তৃণমূল সভাপতির নামে নালিশ। বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ বিজেপির, বিএলওদের গাছে বেঁধে রাখার হুমকির অভিযোগ। সিইওর হস্তক্ষেপ চেয়ে কমিশনে অভিযোগ বিজেপির। যদি দেখেন 2015 লিস্টের পূর্ণাঙ্গ নাম নাই, তাই নির্বাচন কমিশনের রয়েছে বিএলওকে বান্দি রেখে বলবেন ইলেকশন কমিশনের জায়গায় অফিসার আছে, ব্লকে আছে, মহকুমায় আছে, জেলায় আছে, রাজ্যে আছে, দিল্লিতে আছে। তারা আনো ভোটার লিস্টে কেন আমাদের নাম বাদ গেল সেটা দেখাবেন, তারপরে তোমার খালি দেবো, তা না হলে খালি দেবো। এই বার্তাটা যদি যায়, তাহলে এই কেন্দ্রীয় ইলেকশন কমিশন এই যে ভোটার লিস্টে 400-500 করে প্রতিটা বুথে নাম ডিলিট করে দিয়েছে, তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠবে। এই বার্তাটা আপনাদের দিতে হবে। আজকে এসআইআর চালু হয়েছে, এই এসআইআর চালু হতে তৃণমূল আতঙ্কে ভুগছে। কারণ জানেন এতদিন ধরে তৃণমূল যে মৃত ভোটারদের যে ছাপ্পা ভোটগুলো দিত সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আর উনি যে কথাটা বলেছেন বিএলওদের হচ্ছে গাছের সাথে বেঁধে রাখবেন, উনি বেঁধে রাখুক আগে। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যারা হচ্ছে হয়ে কাজ করছে, তারা সরকারি কাজ করছে, তাদের জন্য তারা যদি কিছু করে, তার জন্য নির্বাচন কমিশন অলরেডি ওষুধও রেডি করে রেখেছে। সে ওষুধ যখন তাদের প্রয়োগ হবে তখন সব ঘরে ঢুকে যাবে। মানুষকে এরা বিভ্রান্তি করার জন্য এই ধরনের কথা বলছে। আসলে ওনার কাছে গতকাল অনেকগুলো অভিযোগ এসছে, 750-800 ভোটার, কোথাও 1000 ভোটার, সেখানে দেখা যাচ্ছে যে 300-400 লোকের নাম আছে, বাকিদের নাম নেই। এটা ওনার কাছে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তাতে করে উনি যেটা বলতে চেয়েছেন, বিএলওরা যখন আসবে বিএলওরা, তখন তারা যেন এই পেপারগুলো নিয়ে আসেন। বেঁধে রাখবার কথা উনি বলেননি। বিএলওদের কেন বেঁধে রাখবে? তারা সরকারি কাজে যাচ্ছে, নির্বাচন কমিশনের হয়ে কাজ করতে যাচ্ছে, তাদের তো বেঁধে, তারা যাতে যথাযথভাবে কাজ করে, বিএলওরা সেই দিকে পুরোটাই নজর রাখবে।
বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সীমান্তে থাকবে না কাঁটা তার, এক হয়ে যাবে ভারত বাংলাদেশ। বিস্ফোরক রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, আর তার মন্তব্যে বিড়ম্বনায় বঙ্গ বিজেপি, কটাক্ষ তৃণমূলের। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা নদিয়ার কৃষ্ণগঞ্জ। এই সীমান্ত এলাকায় দাঁড়িয়ে বিস্ফোরক রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। বিজেপির শীর্ষ নেতারা বারবার অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করেন, বাংলায় এসে হুঙ্কার দেন এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করে দেবেন। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে এ রাজ্যে এসআইআর শুরু হয়ে গিয়েছে। বিজেপির এখন হাতিয়ার এই এসআইআর। তাদের হুঙ্কার, এবার ভারতে থাকা সমস্ত অনুপ্রবেশকারীকে ঘরছাড়া করা হবে। একদিকে বিজেপির সুর এভাবে সপ্তমে, আর একদিকে রানাঘাটের বিজেপি সাংসদ বিস্ফোরক। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। বিজেপির সুর এক, তাদের সাংসদের আর এক। জগন্নাথ সরকারের মন্তব্যে বিড়ম্বনায় বাংলার পদ্ম শিবির। আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছেন। কাঁটাতারের বেড়া রাখবো না কিভাবে হতে হবে? কাঁটাতারের বেড়া তো আছেই, এবং গোটা সীমান্তে যে এখনো 400 কিলোমিটারের বেশি যা ফাঁকা জায়গা আছে, সেই জায়গাটাকে কাঁটাতার দিয়ে ভরাট করা হবে। অনুপ্রবেশ আটকানো যাদের দায়িত্ব, যারা অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ, যারা অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলে একাংশের মানুষকে অপমান করছে অনুপ্রবেশকারী বলে, তাদের সাংসদ আবার বলছেন সীমান্ত তুলে দেবো, দুই দেশ তো আবার এক ছিল। বিজেপি এটা ভেবেছে কি? মানুষকে নিয়ে কি ছেলে খেলা করা হচ্ছে নাকি? নিউজ 18 বাংলা। কট্টরপন্থী বিরোধী লেখক মুক্তমনা, বাংলাদেশের ব্লগার, কয়েক মাস ধরে থাকছিলেন নদিয়ার গয়েশপুরে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইসলামপুর এবং স্বরূপনগরে আবার আরেকটা ছবি, এই দুই জায়গাতেই বাংলাদেশে গ্রেপ্তার। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ বাংলাদেশের ব্লগার, মুক্তমনা এবং কট্টরপন্থী বিরোধী লেখালেখির জন্য পরিচিত। পুলিশের দাবি কয়েক মাস ধরে তিনি থাকছেন নদিয়ায়, কিন্তু কেন তা জানতে বুধবার থেকে জিজ্ঞাসাবাদে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। গয়েশপুরের একটি বাড়িতে প্রায় 7 মাস ধরে ভাড়া রয়েছেন। সম্প্রতি কয়েকজনের আসা যাওয়া দেখে প্রতিবেশীরা থানায় জানান। এরপরেই ফাঁড়িতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় বাংলাদেশি ব্লগারকে। আমরা এমনি খারাপ কিছু দেখিনি, বাস্তব কথা, এটা মিথ্যে কথা বললাম। মানে পরিবার থাকতো সাথে, পরিবার, বউ আসতো মাঝে মাঝে, ছেলে মেয়েও আসতো, আবার চলে যেত, যার জন্য কেউ কেউ এটা অবজেকশন করেছে। মুফতি আব্দুল্লাহ আল মাসুদ মুক্তমনা ব্লগার, কট্টরপন্থী বিরোধী লেখালেখির জন্য পরিচিতি, বইও লিখেছেন। তার মুক্তমনা লেখালেখির প্রশংসা করেছেন লেখক তসলিমা নাসরিন। বাংলাদেশের বাসিন্দা 55 পাল কয়েক বছর আগে ভারতে ঢুকে রূপায়ণ পাল নামে নথিপত্র তৈরি করেন, তাও আবার এক আত্মীয়কে বাবা সাজিয়ে। এই অভিযোগে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার রাজু ভিটায় বাংলাদেশি 55 পালের আত্মীয়র বাড়ি। কয়েক বছর ধরে সেখানেই থাকছেন 55, মাঝে মাঝে দিল্লিতে কাজে যান। পুলিশের দাবি এই আত্মীয়কে বাবা সাজিয়েছেন 55, তারপরে তৈরি করেছেন আধার কার্ড এবং ভারতীয় পাসপোর্ট। রাজু ভিটা নামক জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি বাংলাদেশি নাগরিক, তো তার কাছে ভারতের কোনো বৈধ কাগজপত্র চাওয়া হলে সে কোনো কাগজপত্র দেখাতে পারে না, যে কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো তাকে পিসি পেয়ার করা হয়েছিল, লার্নেট করে 3 ডেজ পিসি পেয়ার অ্যালাউ করেছে। উত্তর 24 পরগনার স্বরূপনগর, এখানকার তারালি সীমান্তে শুক্রবার পাকড়াও 11 বাংলাদেশি, সবাই একই পরিবারের। পুলিশের দাবি ভারত থেকে বাংলাদেশে পালানোর ছক ছিল তাদের, পালানোর আগেই বিএসএফ এর জালে।
পুলিশের দাবি কয়েক বছর আগে তারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন। এখানে এসে বিভিন্ন রাজ্যে কাজ করছিলেন। শুক্রবার বাংলাদেশে পালানোর চেষ্টা করেন, তখনই পাকড়াও। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো 4 অক্টোবরের দুর্যোগের ক্ষত এখনো পর্যন্ত সারেনি। বিধ্বস্ত উত্তরবঙ্গে আবারও দুর্যোগ। ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও রাতভর টানা বৃষ্টি। ফুসছে একের পর এক নদী, রাস্তায় ধস, চাষের জমিতে জল। আবারও দুর্যোগে দুর্ভোগ। कुनै पनि समय यो अझै पनि बढेर উদ্বেগজনক পরিস্থিতি। বৃষ্টি তো শুধু বাড়ছে, রিসেন্ট একটা বন্যা গেল, তাতে আমাদের একটা আতঙ্কের পরিস্থিতি আছে, কি হবে বুঝতে পারছি না। উত্তরবঙ্গে ফের দুর্যোগের সিঁদুরে মেঘ। বৃহস্পতিবার রাতভর টানা বৃষ্টি। উত্তরের নদীগুলিতে ঢুকছে ভুটানের জল, এর জেরে ফুঁসছে একের পর এক নদী। কালিম্পংয়ের 29 মাইলে ধস, আলিপুরদুয়ারের বীরপাড়াতেও ধস। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মান্থা। ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। সেই নিম্নচাপের জেরেই ভুটান এবং উত্তরবঙ্গে বৃষ্টি। বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি বেড়েছে। 4 অক্টোবরে দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল দার্জিলিংয়ে। কার্শিয়াংয়ে দুধিয়ায় ভেঙে পড়ে বালাসন নদীর লোহার ব্রিজ। পাশেই বিকল্প সেতু তৈরি করেছে প্রশাসন। এর মাঝেই ফের দুর্যোগ। ভারী বৃষ্টিতে ফুঁসছে বালাসন, বিকল্প সেতু ভেঙে পড়ার আশঙ্কা। দার্জিলিংয়ের মিরিক, এখানে রয়েছে তাবাকশি, পর্যটনের হটস্পট। 4 অক্টোবরে দুর্যোগে রাংভাংয়ের জলে তছনছ হয়ে যায় তাবাকশি। ফের ফুঁসছে সেই রাংভাং নদী। দার্জিলিংয়ের চুংথুংয়ে ঝোড়ো হাওয়া। শুক্রবার স্থানীয় একটি স্কুলের ওপর ভেঙে পড়ে গাছ। আলিপুরদুয়ারের শালকুমারে ফুঁসছে সীসামারা। আতঙ্কে ঘর ছাড়ছেন স্থানীয়রা। জলপাইগুড়ির ময়নাগুড়ি, 4 অক্টোবর জলঢাকা জলে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখনও সেই ক্ষত দগদগে। ফের ফুঁসছে জলঢাকা, তাই সতর্ক প্রশাসন। ময়নাগুড়িতে খোলা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির। খাটোর বাড়ি, তারাবাড়ির কয়েকশো বাসিন্দাকে সরানো হয়েছে সেখানে। জলপাইগুড়ির ধূপগুড়ি, এখানেও মুষলধারায় বৃষ্টি। রাস্তায় জল, চাষের জমিতে জল। নিউজ 18 বাংলা।